ঝরে যাওয়া বেলি ফুল, চতুর্থ পর্ব। নামটা শুনেই ধপ করে পুকুর ঘাটেই বসে পড়ে বেলি। আজ প্রায় 10 মাস পর রাজুর কথা আবার মনে পড়ল বেলির। নিঃশব্দ মুখে শান্ত চোখ জোড়া বেয়ে ক্রমাগত পানি গড়িয়ে যায় গাল বেয়ে বেলির। সারাদিনের পর ক্লান্ত শরীরটা তার কথাটার জন্য প্রস্তুত ছিল না। এমন সময় ময়না আবার বলে ওঠে, আমি তো পুরাই অবাক হয়েছিলাম ফোন পাইয়া। কি কইল সে? তোর কথা জিগাইছে। কি? শুনলাম বেলির বিয়ে হয়েছে, বেলি কি এখন ঢাকায় থাকে, এই সব বলল। কি বললি তুই? আমি বলেছি আমি ঠিক জানি না। ভালো করেছিস, কখনো বলিসও না। তার কাছে হয়তো ভালোই থাকতি তুই, জানিস চাকরি করে একটা, অনেক ভালো টাকা বেতন পায়। আমি এখন অন্যের বউরে এইসব শোনাও গুনহা, জেনে শুনে গুনাহ কিভাবে করি। 10 মিনিট কথা বলেছিল, 7 মিনিটই তোর কথা বলল। আমার কথা কখনো বলিস না, আর সামনে কখনো হয়তো যেতে পারবো না। এটা রাখ। কি এটা? রাজু ভাইয়ের নাম্বার। এটা আমার কোনো কাজেই লাগবে না, বাদ দে, রেখে দে বেলি, যদি কখনো ভালো লাগে কথা বলে নিস। এই বলে ময়না কাগজের টুকরোটা বেলির হাতে দিয়ে দেয়। তারপর বেলির সাথে আরও কিছুক্ষণ কথা বলে ময়না বিদায় নেয়। বেলি তখনও ঘাটে বসা। আসরের আজান পড়ে যায়। কানে আজানের আওয়াজ পেতেই লাফিয়ে ওঠে সে। তাড়াতাড়ি বাড়ির দিকে যায়। আজ সন্ধ্যার পর হয়তো তাকে শ্বশুরবাড়ি যেতে হবে, কারণ রহমান আলী চান এক রাত তার কাছেও থাকবে তার ছেলে আর ছেলের বউ। বাড়ি এসে নিজের রুমে যায় বেলি। ইরফান তখন ওদিক ফিরে শুয়ে আছে। আজ সারাদিন ক্লান্ত পরিশ্রম করেছে মানুষটা, তাই হয়তো ঘুমিয়ে পড়েছে। এটা ভেবেই বেলিও চুপচাপ কোনো শব্দ ছাড়া কাজ করে। আস্তে করে নিজের পার্সের মধ্যে ময়নার দেওয়া কাগজের টুকরোটা রেখে দেয়। তারপর অজুর উদ্দেশ্যে বেরিয়ে যায় রুম থেকে। কলপারে থেকে অজু করে ঘরে এসে নামাজ আদায় করে বেলি। সন্ধ্যা হতে আর বেশিক্ষণ সময় নেই। বেলি সব গুছিয়ে নিয়েছে। কালকে আবার ঢাকা ফিরতে হবে তাদের। আবার সেই বন্দি জীবন, নিজের স্বামী আর সতীনের সংসারে ফিরতে হবে তাকে। অপরদিকে রাজুর কথা বারবার মনে পড়ে যাচ্ছে। এদিকে ইরফানও খেয়াল করছে বেলি কেমন জানি চুপচাপ হয়ে গেছে, কিন্তু সে কিছুই বলেনি বেলিকে। মায়ের থেকে একেবারে বিদায় নিয়ে বেলি আর ইরফান বেরিয়ে পড়ে। একটা রিক্সা ধরে উঠে যায় বেলি আর ইরফান। 10 মিনিটের রাস্তা, তাই বেশি একটা ঝামেলাও হয়নি পৌঁছাতে তাদের। বেলি পুরো রাস্তা চুপচাপ ছিল। ইরফান প্রথমে ভেবেছে তার মায়ের জন্য মন খারাপ, তাই সে তেমন কিছুই বলেনি। বাড়ি পৌঁছে শ্বশুরকে সালাম করে নেয় বেলি। ঘরের ভেতর গিয়ে বেলি একটু অবাক হয়ে যায়। পুরো ঘরটাই এলোমেলো হয়ে আছে, অথচ ইরফান একজন কাজের মহিলা ঠিক করে দিয়েছিল। সেই মহিলা থাকা সত্ত্বেও ঘর বাড়ি এই অবস্থা কেন? তাই ইরফান রাগারাগি করে। অন্যদিকে বউয়ের হাতে রান্না খাবেন বলে রহমান আলী বাজার করে নিয়ে এসেছেন বিকেলে, তা দেখেও ইরফান ফোপাতে থাকে। এখন এই সন্ধ্যার পর বেলিকে আবার চুলার কাছে যেতে হবে। গ্যাস হলে সমস্যা ছিল না, কিন্তু সমস্যা হচ্ছে মাটির চুলা বলে। কিন্তু বেলি একেবারের জন্য বলেনি যে তার রান্না করতে সমস্যা হবে। তাই বুদ্ধি করে আগে আগে ইরফানের রুমের বিছানা চাদরটা পাল্টে নতুন চাদর বিছিয়ে পুরো রুম পরিষ্কার করে দেয় বেলি। নয়তো দেখা যাবে ইরফান রাতে বাইরে দাঁড়িয়ে থাকবে, কিন্তু রুমে আসবে না। 1 ঘন্টার মতো সময় নিয়ে সব পরিষ্কার করে দেয় বেলি। আজ সকাল সকাল উঠে পুরো বাড়ি পরিষ্কার করে দিয়ে যাবে, কারণ তারা দুপুরের বাসে যাবে। এর মাঝে রহমান আলী ডাক দেয় বেলিকে, বৌমা, ও বৌমা। জি আব্বা। এখন কি রান্না করবে নাকি কালকে করবে? আব্বা এখনই যাচ্ছি আমি পাকের ঘরে। আপনার ছেলের রুমটা পরিষ্কার করলাম একটু বাবা। ও বাবা,
খালা কি কাজ করে? সব কিছু এমন এলোমেলো কেন বাবা? কি জানি, মহিলা কি ছাতা মাথা কাজ করে, বুঝি না আমি। আচ্ছা, কাল সব বুঝিয়ে দিয়ে যাব আমি। আচ্ছা। শ্বশুরের সাথে কথা বলে বাজারের ব্যাগ নিয়ে বেলি রান্নাঘরে যায়। রান্নাঘরে সব কিছু রাখা আছে তাদের। এইদিকে ইরফান ওদের বাড়ির ঘাটে বসে আছে। এর মাঝে রুবির ফোন আসে। আশেপাশে তাকিয়ে ফোনটা রিসিভ করে ইরফান। হ্যাঁ, কবে আসবা? কাল। তাহলে আমায় এসে নিয়ে যাবে? অসম্ভব, নিজে যেমন গেছো ঠিক তেমন আসবে। মানে কি? মানে আমি যা বললাম তাই। নিজে গেছো আর নিজেই আসবা। আর যদি না আসি তাহলে আলহামদুলিল্লাহ, আমি বেঁচে যাব। এত সোজা? রাখছি। লাইন কেটে দেয় ইরফান। ইদানিং রুবিকে তার সহ্য হয় না। ইচ্ছে করেই কথাটা বলে না সে রুবির সাথে। কেন জানি বেলির আশেপাশে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে ইরফান। ইরফানের মনের ঘরে তারই অজান্তে এখন বেলির বিচরণ। তার মনে এক এক সময় এক এক ভাবনা। কখনো মন চায় বেলিকে নিয়ে হারাতে ওই দূর অজানা, আবার কখনো মন চায় নিজেই হারাতে বেলির মাঝে। বেলির মাঝে কিছু তো একটা আছে যা ইরফানকে খুব টানে। মোবাইলটা অফ করে বাড়ির মধ্যে ঢুকতেই দেখে উঠানের এক সাইডে রান্নাঘরে আলো জ্বলছে। ইরফান পা বাড়াতেই দেখে বেলি রান্নাঘরে রান্না করছে। একা হাতে এই রাতের বেলা রান্না করছে মেয়েটা। ঢাকাতে তো মিনু সাহায্য করত, কিন্তু এখানে তো একদম একা। বেলি এতটাই শান্ত যে বেলির হাতের ঘটি বাটির শব্দ করতেও পারে না। ইরফান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঘরের ভেতরে চলে যায়। নিজের রুমে ঢুকে সে রীতিমতো অবাক হয়ে যায়। সব কিছু পরিষ্কার, বিছানার চাদর থেকে শুরু করে রুমে যা যা ফার্নিচার ছিল সব পরিষ্কার করা, এমনকি রুমের পাপোশটা পর্যন্ত পরিষ্কার। ইরফানও বুঝে যায় এটা বেলি ছাড়া অন্য কারোর কাজ না। ইরফান বুঝে উঠতে পারে না বেলি এত কাজ কি করে কিভাবে। বেলির জায়গায় রুবির কাছে যদি তার বাবা আজকে রান্নার আবদার করত, এই জীবনে তার বাবা সেই আবদার পূরণ হতো না। আর সেই জায়গায় বেলি বিনা কথায় সব করে। এই সব ভাবতে ভাবতেই বেলির ডাক পড়ে। শুনছেন? শুনছেন? ঘুমিয়ে পড়েছেন? ও তুমি, চোখটা লেগে এসেছিল, খাবার বেড়েছি, খেতে আসেন। ইরফান বেলির কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিল তা নিজেই খেয়াল নেই। হয়তো এর মাঝেই বেলির সব রান্না হয়ে গেছে। ইরফান আর দেরি না করে দেখতে চলে যায় সেখানে। ইরফানের বাবা রহমান আলী তার জন্য অপেক্ষা করছে। ইরফানও রহমান আলী খাবার খাবে। এমন সময় রহমান আলী বেলিকে তাদের সাথে খেতে বলে। বৌমা। জি বাবা। আমাগো সাথে খেয়ে নাও। আপনারা খান বাবা, আমি পরে খেয়ে নেব। পরে তুমি কি একা একা খাবার খাবে নাকি মা? এখনই বসে পড়ো। বাবা, আপনারা খান। বাবা বলছে তো বসার জন্য, বসে খেয়ে নিলে কি হবে তোমার? ইরফানের এমন কথায় ভয় পেয়ে যায় বেলি। কারণটা একটু জোরেই বলেছে ইরফান, তাই রহমান আলীও ইরফানকে ডাক দেয় এই ব্যাপার নিয়ে। ইরফান বৌমাকে ধমকাস কেন তুই? আমি তো বলতেছি মাতব্বরি করিস না একদম। এটা আমার মা। মা তুমি বসো, আমার সাথে কয়টা খেয়ে নাও। শ্বশুরের কথায় বেলিও খেতে বসে যায়। রহমান আলী অনেক দিনের শখ ছিল লাউ চিংড়ি খাবেন, তাই আজ বেলি পূরণ করে দিয়েছে। ইরফানের জন্য আলাদা করে মাছ ভুনা আর চিকেনের ঝোল করেছে, আর তার বাবার জন্য লাউ চিংড়ি, পুঁটি মাছ ভাজা, চিংড়ি ভর্তা করেছে বেলি। বেলি শুধু একটু ভর্তা দিয়ে অল্প কয়েকটা ভাত খেয়েছে। ইদানিং খাওয়ার প্রতি তার অরুচি ধরে গেছে, কিছুই খেতে ভালো লাগে না তার। কিরে মা, এই কটা ভাত নিলি? বাবা এই কটাই বেশি। হায় হায়, বলে কি, এমনি খেলে তো অসুস্থ হয়ে যাবি। না বাবা, আমি ভালোই আছি। ইরফান আর চোখে
নজর দিয়ে বেলিকে দেখে। কিছু তো একটা হয়েছে বেলির, কেমন জানি লাগছে তাকে। বেলি তো এইভাবে থাকে না, শান্ত থাকে কিন্তু এইভাবে থাকে না। এটাই ইরফানের খটকা লাগছিল। ইরফান আরও কিছু না বলে চুপ করে খেয়ে উঠে যায়। এই দিকে বেলিও সব গুছিয়ে রেখে রুমে যায়। ইরফান তো খাটে শুয়ে মোবাইল টিপছে। ইরফানের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বেলি। এই সেই রুম আর এই সেই খাট যেখান থেকে ইরফান বাসর রাতে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর বলেছিল, তুই যদি এক বাপের জন্মের হয়ে থাকিস আমার আশেপাশেও ঘেঁষবি না। কথাটা আজও মনে আছে তার। আর তারপর একদিন ভুলবশত দুধ পড়ে যাওয়ায় জুতো মেরেছিল। নিয়তি বড্ড বেশি খেলা করে গেছে বেলির সাথে। নিয়তির বেলির কাছে থেকে শুধু নিয়েই গেল, বিনিময়ে কিছুই দেওয়া গেল না। এই সব কিছুক্ষণ ভেবে তারপর ফ্লোরে মাদুর পাততে থাকে বেলি। বেলির মাদুর পাতা দেখে ইরফান তাকিয়ে থেকে বেলির দিকে। তারপর অত্যন্ত ঠান্ডা মাথায় নিচু স্বরে বেলিকে ডাক দেয় ইরফান। বেলি। জি। মাদুর কেন পাতো? এখানেই শুভ। বিছানায় কি হয়েছে? আমি এক বাপের জন্মের। কথাটা শুনে ইরফান কিছু উপলব্ধি করতে পারে। আর তখনই খাট থেকে নেমে বেলির কাছে যায় সে। বেলির বাম হাতটা ধরে আর বলে, কোনো রকম তামাশা চাই না, খাটে শুবে তুমি যাও। আমি এখানেই ঠিক আছি, এমন আছাড় দেব, যাও খাটে। তবুও বেলি দাঁড়িয়ে আছে সেখানে। ইরফানের মেজাজ খারাপ হয়ে যায়। টানতে টানতে বিছানার কাছে নিয়ে যায় সে বেলিকে। তারপর জোর করে শুইয়ে দেয় বেলিকে। যদি উঠেছ তো আমার থেকে খারাপ কেউ হবে না। এভাবে জোর করলে কি মুখের কথাটুকু ফিরিয়ে নিতে পারবেন? কথায় আছে, বন্দুকের গুলি, ধনুকের তীর, ফেলে দেওয়া থুতু আর মুখের কথা কিছুই ফেরত করা যায় না। শুভরাত্রি। এইটুকু বলে বেলি চোখ বন্ধ করে ফেলে। ইরফান কিছুক্ষণ তাকিয়ে থাকে বেলির দিকে। তারপর নিজেও এপাশে শুয়ে যায়। একটা সময় সেও ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ইরফানের ঘুম ভাঙে কারোর কান্নার শব্দে। ইরফান ঘুম থেকে উঠে দেখে বেলি পাশে কাঁদছে। এত রাতে কী জন্য এভাবে কাঁদছে সে? প্রশ্ন তার মাথায় এলেও তৎক্ষণাৎ সে কী করবে বুঝতে পারছিল না। অন্যদিকে বেলিও ডুকরে কাঁদছে। ইরফানের আর সহ্য হয়নি। ইরফান বেলির কাঁধে হাত দিয়ে বেলিকে এ পাশ থেকে সোজা করে শুইয়ে দেয়। কি হয়েছে? এত রাতে কাঁদছো কেন? বেলি চুপ। বেলি, কি হয়েছে বলো? এটা দাড়িপাল্লা, তার দুটো পাল্লা, এক পাশে সুখ আর অন্য পাশে দুঃখ। মাপলে কেন দুঃখের পাল্লাটাই ভারী হয় বলতে পারেন? বেলির এমন কথায় স্তব্ধ হয়ে যায় ইরফান। ড্রিম লাইটের আলোতে ইরফান বেলিকে দেখছে নিবিড়ভাবে। বেলির চোখের পানিগুলো চিকচিক করছে। বলুন না, কেন সুখ চাইতে দুঃখের পাল্লাটাই ভারী হয়? বেলি, কেঁদো না, আমার সুখ চাই। বেলি, হ্যাঁ, আমার সুখ চাই। আজকে আপনার কাছে আমি আমার অধিকারটুকু চাই, দেবেন? এই বললেন না, দেবেন? আমি সহ্য করতে পারি না, এভাবে থাকতে আমার খুব কষ্ট হয়। আমি মরে যাব এভাবে থাকতে থাকতে। বেলি, কী সব বলছো? শোনেন না, আজ আমায় একটু ভালোবাসবেন? এই আমার দিকে দেখেন, আমার আপনাকে চাই। আপনার এই শরীরটা আমার চাই, আপনার অংশ চাই আমি। ইরফান চুপ। শুনতে পাচ্ছেন আপনি? আমি আমার আপনাকে চাই। এতদিন পর আজ চাইছি আপনাকে। দেবেন না আমায় আপনাকে? ইরফান এইদিকে দেখেন, এক রাতের জন্য চাই আপনাকে। এই শরীরটা, আপনার শরীরটাকে চাই ইরফান। আমার দিকে তাকান। ইরফান চুপ। ইরফান চুপ করেই থাকবেন? কিছু বলবেন না? ইরফান, এমন যেন না হয় আপনি আসলেন আমার কাছে কিন্তু
আপনাকে পাওয়ার জন্য আমিই রইলাম না। ইরফান আর কথা না বলে থাকতে পারেনি। ওই অবস্থাতেই বেলিকে জড়িয়ে নেয় ইরফান। বেলিও ইরফানকে জড়িয়ে নেয়। আজ বেলি ধরা দিয়ে দেয় তার ভালোবাসার কাছে। ইরফানের স্পর্শ পেয়ে বেলি আরও আঁকড়ে ধরে ইরফানকে। আজ বেলি কাঁদছে, ডুকরে ডুকরে কাঁদছে, আর ইরফানকে বলছে, ইরফান আজ কোনো কথা না বলি, আজ শুধু ভালোবাসুন, কোনো শর্ত ছাড়াই ভালোবাসুন আমায়। বেলির কথায় ইরফান বেলিকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। নিজের গায়ের কাঁথাটা সরিয়ে বেলির কাঁথার নিচে ঢোকে ইরফান। বেলির গায়ের ওড়নাটা সরিয়ে নেয় সে। বেলির কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দেয় ইরফান। বেলির নিঃশ্বাস যেন সেখানেই বন্ধ হয়ে যায়। বেলির হাতের বন্ধনে নিজের হাত আবদ্ধ করে নেয় ইরফান। শরীরের নিচে দুজোড়া পা একে অপরকে জড়িয়ে নেয়। ইরফানের ডান হাতটা বেলির গলা, গাল, কান স্পর্শ করে যায়। এক সময় হাতটা বেলির পিঠে চলে যায়। বেলির বাম কান থেকে ইরফানের জামাটা টেনে নিচে নামিয়ে নেয়। বেলি যত শক্ত করে পারে আঁকড়ে ধরে ইরফানকে। বাইরে ডাহুক পাখি ডেকে উঠে, সাথে ঝিঝি পোকার শব্দ। আজ আকাশে পূর্ণিমা চাঁদ উঠেছে। সেই আলোয় দুটো শরীর মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। ভালোবাসাগুলো জানান দিচ্ছে। পুরো ঘর জুড়ে চাপা আর্তনাদ। আজ কারোর মুখেই কোনো কথা নেই, শুধু নিঃশ্বাসের শব্দ ছাড়া। মিলনের মাঝে ক্লান্ত শরীরে ইরফান যখন বেলিকে জড়িয়ে নেয়, ঠিক তখনই বেলির নিঃশ্বাস জোরে জোরে পড়া শুরু করে। একটা সময় বেলি পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। বেলি দুহাত দিয়ে ইরফানের বুকে চেপে ধরে রাখা আর শ্বাস ফেলা। মনে হচ্ছে তার শ্বাস কষ্ট হচ্ছে। ইরফান বেলির গালে হাত দিয়ে বেলিকে সেন্স ফেরানোর চেষ্টা করে। বেলি কথা বলার শক্তিটুকুও হারিয়ে ফেলেছে। চোখ দিয়ে স্রোত বইছে পানির। ইরফান বুঝতে পারে বেলির হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। ইরফান উঠে বেলির হাত পা মালিশ করছে, কিন্তু বেলির শ্বাস আরও বেড়ে যায়। গলা কাটা মুরগির মতো তড়পাচ্ছে বেলি, কিন্তু কিছুই করতে পারছে না ইরফান। বাবা বাবা বলে কয়েকবার নিজের বাবাকেও ডাকে ইরফান, কিন্তু বাবারও খবর নেই। ইরফান বেলির হাত পা টিপে দেয়, ডলে দেয়, বেলির মুখে শ্বাস দেয়। হঠাৎ বেলি কেশে ওঠে। ইরফান বেলির দুই গাল তার দুই হাত দিয়ে জড়িয়ে নেয়। ইরফান বুঝতে পারছে যে বেলির খুব কষ্ট হচ্ছে। মুহূর্তের মাঝে শরীরের সব উত্তেজনা শেষ হয়ে যায়। বেলি বহুত কষ্টে কিছু কথা বের করে মুখ থেকে, তবে শ্বাসকষ্টের জন্য সবটা আসে না কথা, তবুও চেষ্টা করে। বলেছিলাম না, সময় হয়তো নাও থাকতে পারে। আপন করে নিতে আমায় কত মেরেছেন, আমায় কত আঘাত দিয়েছেন। এখন আপনি মুক্ত, আমি আপনাকে মুক্ত করে দিয়ে চলে গেলাম। ইরফান অশ্রু চোখে বেলিকে বারবার ডাকছে, আর বেলির শ্বাস আরও বেড়ে উঠেছে। ইরফান বেলির বারবার ঝাঁকাচ্ছে, কিন্তু এক সময় বেলি নিস্তেজ হয়ে যায়। হাত জোড়া ইরফানের বুক থেকে সরে খাটের মধ্যে পড়ে যায়। ইরফান কয়েকবার বেলি বেলি বলে চিৎকার করে, কিন্তু বেলি আর সাড়া দেয় না। নাকের কাছে হাত দিতেই দেখে বেলি আর নিঃশ্বাস পড়ছে না। বেলি মারা গেছে। হ্যাঁ, বেলি মারা গেছে। বেলির চোখ দিয়ে দম গেছে। শান্ত চোখে ইরফানের দিকে তাকিয়ে আছে সে। এই অন্ধকারে বেলি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ঘরমতো শরীর নিয়ে ইরফান লাফিয়ে ওঠে। বেলি বলে চিৎকার করে ওঠে সে, তবে সেই চিৎকারের কোনো শব্দ হয় না। সব কথা যেন আজ ভেতরে রয়ে গেছে। ইরফান এদিক সেদিক তাকায়, নিজেকে বিছানায় আবিষ্কার করে। পুরো শরীর কাঁপছে তার, কপালে ঘাম জমে গেছে। তাড়াতাড়ি উঠে লাইটটা জ্বালায় ইরফান। বেলি তখন ওদিকে মুখ ফিরিয়ে ঘুমিয়ে আছে। ইরফান দৌড়ে গিয়ে বেলির পাশে দিয়ে নিচের ফ্লোরে বসে পড়ে। ভালোভাবে বেলিকে দেখছে সে। তারপর বেলির নাকের কাছে নিজের হাত নিয়ে দেখে, না, বেলির নিঃশ্বাস তো ঠিকই আছে।
বেলির গায়ের কাঁথাটা হালকা সরিয়ে বেলির শরীরের দিকে তাকায় সে। শরীরে জামা কাপড়ও ঠিকই আছে। তাহলে তখন এটা কি ছিল? ইরফানের শরীর তখনও কাঁপছে। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর ইরফান অনুভব করতে পারে যে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। হ্যাঁ, ইরফান স্বপ্ন দেখছিল এতক্ষণ ধরে, এক ভয়ার্ত স্বপ্ন যা কল্পনাতে আনতেও পারেনি সে। এটা কেমন স্বপ্ন দেখল সে, যেখানে তারই সামনে তার বাহুতে বেলির মৃত্যু ঘটে গেল। সে খাটের পাশে টেবিলের ওপর পানি দেখতে পায়। গলাটা তার শুকিয়ে উঠেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে। তাই সে দ্রুত জগ দিয়ে পানিগুলো খেয়ে নেয়। খুব ভয় করছে তার। এটা কেমন স্বপ্ন দেখলো সে? এটা কি দেখলাম আমি? এমন তো আগে কখনো দেখিনি। আমার সাথে এরকম হয়নি। স্বপ্নে কারোর মৃত্যু দেখলাম, তাও বেলির মৃত্যু। এমন লাগছে কেন? মনে মনে বলতে থাকে আবারও বেলির দিকে তাকিয়ে। মাঝে একবার ঘড়িতে চোখ বুলায় সে। রাতের শেষ ভাগ চলছে এখন। কিছুক্ষণ পরে হয়তো মোরগগুলো ডাকাডাকি করবে। প্রায় ভোরের দিকে স্বপ্নটা দেখেছে সে। অনেকের কাছে শোনা ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় যে কোনো দিন। যদি এটাও সত্যি হয়ে যায়। এইসব ভাবা বন্ধ করে আবারও বেলির পাশে এসে ফ্লোরে হাঁটু গেড়ে বসে ইরফান। বেলিকে ভালো করে দেখে নেয় সে। আবার চেক করে নাকে হাত দিয়ে শ্বাস পড়ছে কিনা। তবে সব কিছুই ঠিক আছে। বেলি ঘুমাচ্ছে, শান্ত হয়েই ঘুমাচ্ছে সে। ইরফান উঠে লাইট অফ করে দেয়, তারপর আবার শুয়ে পড়ে। কিন্তু তার শরীর এখনও কাঁপছে, বুকটা ধুকধুক করছে তার। সকালবেলা প্রায় 9টায় ইরফানের ঘুম ভাঙে, তাও বেলির ডাকে। বেলি কয়েকবার ডাকে ইরফানকে। ঘুম থেকে উঠে ভ্যাবলার মতো বেলির দিকে তাকিয়ে থাকে ইরফান। কাল রাতের স্বপ্নটা এখন অবধি তার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। ইরফানকে এমন দেখে বেলি প্রশ্ন করে, কি হয়েছে? ইরফান চুপ। এই যে কি হয়েছে এভাবে তাকিয়ে আছেন যে? ইরফান চুপ। এই যে কি হলো? ওঠেন, নাস্তা বাড়ছি। তুমি যাও, আমি উঠছি। বেলি ইরফানের কথায় চলে যায়। আর ইরফান খাটে বসে কাল রাতের স্বপ্নটা নিয়ে ভাবতে থাকে। এটা কি স্বপ্ন ছিল? এমন ভয়াবহ স্বপ্ন, তাও বেলিকে নিয়ে। এর আগে কখনো দেখেনি ইরফান। প্রায় 10 মিনিট পর সে বিছানা থেকে নামি। কল পাড়ে গিয়ে দেখে বেলি আগে থেকে ইরফানের জন্য ব্রাশ, পানি, টাওয়েল সব এনে রেখেছে। ইরফান গিয়ে শুধু মুখটা ধোবে। বেলি সব কাজ কেন জানি ইরফানের খুব ভালো লাগে। কিন্তু ইরফানের স্বপ্নের কথা আবারও মনে পড়ে যায়। তবুও নিজেকে শক্ত রেখেছে সে। হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বসে ইরফান। বেলি নাস্তা দিয়ে রেখেছে আর নিজেও সেখানে দাঁড়িয়ে আছে। ইরফান নাস্তা খেতে বসেছে। তুমি খেয়েছো? বাবা কই? বাবা বাজারে গেল দেখলাম। আচ্ছা শোনো, সব গুছাও, বিকেল 4টার গাড়িতে যাব আমরা। সব গুছানোই আছে। ওকে। এটা কি রান্না করছো? দই পেতেছিলাম। কখন? আমি যে দেখলাম না। কাল রাতেই পেতে রেখেছিলাম। ও, এত গুণ পাও কই? তবুও মন পাওয়ার গুণ নাই। বেলির কথাটা আস্তে আস্তে বললেও ইরফানের কানে ঠিকই গেছে। ইরফানের কান হচ্ছে হরিণের কানের মতো, খাড়া খাড়া কান। তাই তো এত আস্তে কথাও কানে যায়। বেলি সব কিছু গুছিয়ে রেখে রান্নাঘরের দিকে যায়। ওদিকে কাজের মহিলাটাও চলে এসেছে। বেলি তার সাথে কথাই লেগে যায়। কেমন আছেন খালা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আমরাও ভালো। খালা, আপনাকে কি বাবা বেতন কম দেয়? না তো। তাহলে খালা ঘর বাড়ি এত নোংরা রাখেন কেন? আমি কাল এসে দেখি এই অবস্থা। আজকে সকালে বাবার রুমে, ইরফানের রুমে, সামনে রুমে চাদর, পর্দা সব ধুয়ে দিয়েছি। মাকড়সার বাসাগুলোও পরিষ্কার করেন না। বাবার বয়স হয়েছে খালা,
আপনার ভরসায় তো তার ছেলে তারে এখানে রেখেছে, তাই না? আমি তো সব করি। আপনি সব করলে আমাকে সব করতে হতো না খালা। বয়স্ক মানুষ, একটু দেখে শুনে রাখবেন খালা। আচ্ছা, আর কি কি কাম আছে কও, আমি করে দিয়ে যাই। আজকে আর কোনো কাজ নেই, সব কাজ শেষ করে ফেলেছি আমি। এত তাড়াতাড়ি? আমি সেই ভোর থেকে সব কিছু করছি খালা। আমরা আজকে চলে যাব, আপনি বাবাকে দেখে রাখবেন খালা, আর কাল থেকে আসবেন। আচ্ছা, তাহলে আমি যাইগা। আচ্ছা যান। জানলা দিয়ে সবটা শুনে নেয় ইরফান। বেলি সব দিক দিয়েই সম্পূর্ণা, কাজে কর্মে আচরণ ব্যবহারে। কেন যেন আগের বেলিকে মনে ধরল না ইরফানের। এটা ভেবে ইরফান এখন মাথা ফাটায়। সবই ঠিকই বলে বেলি আসলেই ফুল, সদ্য কলি থেকে ফোটা একটা নিষ্পাপ ফুল, এক নিষ্পাপ বেলি ফুল। দুপুর প্রায় 12টা নাগাদ রুবি ফোন। ইরফান তখন পুকুর ঘাটে বসা। রুবির ফোনগুলো সে দেখতে পাচ্ছে, কিন্তু আজকে ইচ্ছা করেই ফোন ধরছে না সে। তার ভালো লাগছে না রুবির সাথে কথা বলতে, তাই সে ফোন ধরেনি। প্রায় 7-8 বার ফোন দেয় রুবি। ইরফান তখন ফেসবুকে ছিল। রুবি ফোন দেওয়ার পর ফেসবুক লগ ইন করে ইরফানকে অ্যাক্টিভ দেখতে পায়। ঢাকায় বসা রুবির মাথায় আগুন ধরে যায়। উল্টোপাল্টা টেক্সট করতে থাকে ইরফানকে। আমি ফোন দিলে তুমি ফোন ধরো না কেন? আমাকে এখন মজা লাগে না, তাই না? লাগবে কিভাবে? এখন তো বউ আরেকটা আছে কাছে, তাই না? বেলি এত ভালো কিভাবে হলো? এই না ওরে দেখতে পারতে না? ওই বুঝতে পারছি, বিছানায় ভালো ঝড় তুলতে পারে, তাই না? তা কেমন এনজয় করো ওকে যখন খাও? তোমার 6 পাওয়ারের তারিফ করতে হয়, ট্রাস্ট মি। দারুণ পাওয়ার তোমার। ওরে প্রেগনেন্ট করেই ঢাকাতে নিয়ে এসো, কেমন? রুবির মুখ থেকে এমন অশ্লীল আর নোংরা ভাষাগুলো সহ্য করতে পারে না ইরফান। একজন উচ্চশিক্ষিত মেয়ের মুখ থেকে এইসব নোংরা মানসিকতার অশ্লীল ভাষা কিভাবে আসে, এটা সন্দেহের। ইরফানের শরীর তখন রাগে কাঁপতে থাকে। এই মুহূর্তে যদি রুবি তার সামনে থাকতো, তাহলে সে রুবিকে জবাই করে দিত। ইরফান সাথে সাথে ফোন দেয় রুবিকে। রুবিও ফোন রিসিভ করে। ইরফান রুবিকে হ্যালো বলারও সুযোগ দেয় না। ফোন ধরার সাথে সাথে শুরু করে ইরফান। তুই কি মানুষের বাচ্চা? ওই খবরদার, এই চুপ, জানোয়ার মেয়ে, বেয়াদব মেয়ে। কাকে কি বলছিস তুই? কাকে কি বলছিস? তোকেই বলি, বুঝোস না তুই? ওয়াও, তুই এখন আমাকে তুই তুকারিও করছিস? করব না? তুই করিস না? আমাকে কি বেলি পাইছিস নাকি তুই? ভাগ্যিস ভাগ্যিস তুই বেলি না, কারণ তুই বেলির পায়েরও যোগ্য না। খবরদার ইরফান, মুখ সামলাও। এই, আমার নাম মুখে নিবি না তুই। তুই এইসব কি লিখেছিস? তোর মুখ এত নোংরা কেন? তুই না ইংলিশে গ্র্যাজুয়েশন করেছিস? তোর মুখ এত খারাপ কেন? তো আমি এত খারাপ এখন? আলবাত খারাপ। তুই খারাপ না, তুই স্বার্থপর মহিলা। তুই কেমন মেয়ে হলে কিভাবে নিজের স্বামীর সেক্স পাওয়ার নিয়ে কথা বলিস? ছি, ও বলতে এখন খারাপ হয়ে গেছি? এটা কি ভালো কথা ছিল? কসম আল্লাহর, তুই আমার সামনে থাকলে এখনই তোকে জবাই করে দিতাম। শুকর আদায় কর তুই। আমার গায়ে হাত তুলে দেখা, খালি একবার। হাতটা মুচড়ে ভেঙে দিতে 1 মিনিটও লাগবে না আমার। এতেই বোঝা যায় তুই কত ভালো। কেন এখন হাত ভেঙে দেব কি না? আমি যখন তোর কথায় বেলিকে মারতাম তখন খুব মজা লাগতো, তাই না? বড্ড বেশি বেরি বেরি করছিস। আমিও দেখব কদিন এই বেরি থাকে। যে মেয়ের মুখ থেকে এত নোংরা ভাষা বের হয়, সে আরও জঘন্য হতে পারে। আর হ্যাঁ শোন, বেলি বড্ড বেশি বোকা না হলে এতদিন আমি আর তুই জেলে থাকতাম, কারণ আমি সব থেকে বেশি অপরাধী ওর কাছে। আর যে পাওয়ারের কথা বললি না তুই, তাহলে শোন,
আমি যে ইরফান আহমেদ এখন অবধি শুধু তোকেই ছুঁয়েছি, আর রইলো কথা সেক্সের, ওটা তোর সাথেই করেছি শুধু। তুই ব্যতীত এখনও অবধি অন্য কারোর সাথে আমার কিছুই হয় না, আর না হয়েছে আমার বিবাহিত বউ বেলির সাথে, না হয়েছে অন্য কারোর সাথে। তোর মুখ এত খারাপ যা ভাবতেও অবাক লাগে। আপাতত আমাকে না করবি ফোন আর না করবি মেসেজ, ভালো থাক। ইরফান লাইনটা কেটে দেয়। তার প্রচুর পরিমাণে রাগ উঠছে, তাই যতটুকু পাচ্ছে আপাতত ফোনে ঝেড়েছে, বাকিটা ঢাকাতে গেলে। ইরফান পুকুরঘাট থেকে বাড়ির ভেতরে এসে দেখে তার পাশের বাড়ির চাচাতো ফুফাতো বোনেরা সবাই মিলে বেলিকে ধরেছে। বেলিকে খেলতে বলছে সবাই। ভাবি এসো খেলি। কি খেলবো? কিতকিত। না গো, একটু পরে আজান দেবে আর বাবাও চলে আসবে। গোসল করব, নামাজ পড়ব। আজান দিতে এখনও 1 ঘন্টা বাকি। তোমরা খেলো, আমি দেখি। আগে তো খেলতে ভাবি, ঢাকা যাওয়ার পর পাল্টে গেছো। এমন কিছুই না গো। তাহলে খেলো। বেলি এক ননদ কিতকিতের ঘর বানিয়ে ফেলেছে। ইরফান দূর থেকেই সব দেখছিল। ইরফান আর সামনে এগিয়ে যায়নি, কারণ সে জানত তাকে দেখলে বেলি আর খেলবে না। তাই সে দূরে দাঁড়িয়ে আছে আর দেখছে বেলি কিভাবে খেলে। তারপর বেলি গুটি নিয়ে খেলা শুরু করে। ইরফান আর এক মুহূর্তের জন্য দেরি করেনি, তাড়াতাড়ি মোবাইলটা বের করে বেলির কয়েকটা ছবি তোলে। মুগ্ধ নয়নে বেলির ছেলে মানুষই দেখছে ইরফান। এক সময় আজান পড়ে যায় আর বেলি তাদের খেলাও শেষ হয়ে যায়। বেলি তাড়াতাড়ি মাথায় কাপড় দিয়ে ঘরে চলে যায়। লাফানোর কারণে পানির পিপাসা পেয়ে যায় তাই পানি খাওয়ার জন্য ঘরে যায় সে। ইরফান তখন ঘরে গিয়ে বেলির দিকে চেয়ে আছে। দিনের পর দিন যেন এক নতুন বেলি তার সামনে ধরা পড়ছে। তার সামনে এই বেলি একদম চুপচাপ শান্ত, কিন্তু অন্যদের সাথে এই বেলি ফুল একদম অন্যরকম। এই 2 জায়গায় 2 রকমের চরিত্র। ইরফানকে চেয়ে থাকতে দেখে বেলি তাকে ডাক দিয়ে ওঠে। কিছু বলবেন? এই যে কিছু বলবেন? কিছু বলবেন? এক্কা দেক্কা তো ভালোই খেলতে পারো। ইরফানের কথায় থতমত খেয়ে যায় বেলি। তার মানে ইরফান তার খেলা দেখে ফেলেছে। তাই তাড়াতাড়ি করে সেখান থেকে উঠে যায় সে। কলপাড়ে আপনার জন্য পানি তুলে দিচ্ছি, আপনি গোসল করে আসেন। এই বলে বেলি উঠে যায়। তখনই ইরফান হাতটা ধরে নেয় বেলির। এই বেলি ফুল, সবার সামনে এত প্রাণবন্ত আর চঞ্চল, তাহলে আমার সামনে এত নুয়ে থাকো কেন? বেলি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর মাথা তুলে ইরফানের দিকে তাকায়। বেলি অত্যন্ত শান্ত নজরে ধীর গলায় বলে ওঠে। এই বেলি ফুল আগে হেসে উঠত, আর এখন এই বেলি ফুল প্রতিনিয়ত ঝরে যাচ্ছে। ঝরতে ঝরতে একসময় হয়তো ঝরেই যাবে, কারণ এই বেলি ফুল আর সতেজ নেই। এই বেলি ফুল হলো ঝরে যাওয়া বেলি ফুল। গাড়ি আপন গতিতে ছুটে চলেছে। শরীরটা তো সাথে যাচ্ছে, কিন্তু মনটা গ্রামে মায়ের কাছে পড়ে আছে বেলির। মায়ের সাথে শুধু একটা রাতেই থাকতে পারল মেয়েটা। আবার সে ঢাকা শহরে ইট পাথরের মাঝে থাকতে হবে তাকে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 8টা-9টা বেজে যাবে। বেলি চুপচাপ বসে থাকা দেখে ইরফানও কিছু বলেনি। সেও হয়তো বুঝতে পেরেছে বেলির মন খারাপ, তাই সেও বোবার মতো বসে আছে বেলির পাশে। রাস্তার পাশে গাছপালা আর মানুষজনগুলো ছুটে চলেছে গাড়ির সাথে। একটু পরেই মাগরিবের আজান পড়ে গিয়ে সন্ধ্যা নামবে চারপাশে। প্রকৃতি তার দিনের আলো ভুলে গিয়ে গোধূলির আলোয় নিজেকে মাতাবে আপনভাবে। হঠাৎই রাজুর কথা মনে পড়ে যায় বেলুর। রাজু মানুষটা এলো তো এলো, এমন সময় এলো যেখানে সব কিছু হাতের বাইরে। রাজুকে খুব করে মনে পড়ছে বেলির। রাজুর সাথে তার দেখা, সে যখন ইন্টারে পড়ে। রাজু তখন শহরেই থাকতো। মানুষটা কাছে থেকেও দূরে চলে গেল। ইরফানের ডাকে রাজুর ধ্যান থেকে বেরিয়ে যায় বেলি।
বেলি, জি। কিছু খাবা? না। কিছুই খাবা না? হুম। ইরফান আর জোর করেনি তাকে। বেলি চলাচলের পথে কখনোই কিছু খায় না। ইরফান আবার নিজে থেকেই বলা শুরু করে, মন খারাপ? না। তাহলে চুপচাপ যে? মায়ের কথা মনে পড়ছে। আবার যেও এক সময়। রুবি আপু কি আজকে আসবে? জানি না, ফোন দেয়নি। ইরফান চুপ। সে আপনার বউ, মান অভিমান ভুলে যান। আর তুমি? আমি তো আজ আছি কাল নেই। ঝরে যাওয়া বেলি ফুল কখনো আপন হয় না। মানে? কিছু না, আপনারা নিজেদের মান অভিমান মিটিয়ে নিন। বেলির কথা শুনে ইরফান আর কথা বাড়ায়নি। বেলির সব কিছু ইদানিং অন্যরকম লাগে তার কাছে। আগের বেলি আর এখনকার বেলির মধ্যে অনেক পরিবর্তন। তবে আগের বেলি চুপচাপ ছিল, এখনকার বেলিও চুপচাপ। তবে এখনকার বেলি চুপচাপ থেকে এমন কথা বলে যা বুকের একপাশে ঢুকে ওপাশ দিয়ে বেরিয়ে যায়। বেলি আবারও চুপ হয়ে যায়, তাই সেও চুপ হয়ে যায়। নিজেকে ঘৃণিত পুরুষ বলে মনে হয় এখন। এই শান্ত মেয়েটাকে সে এতদিন এত মারধর করেছে। অন্যায় তো অনেক করা হলো, এখন না হয় প্রায়শ্চিত্ত করা হোক। এইসব ভাবতে ভাবতে ইরফানের সময় কাটছে, আর অন্যদিকে গাড়ি ছুটে চলছে তার আপন গন্তব্যে। রাত প্রায় 9টা নাগাদ বাস স্ট্যান্ডে বাস এসে থামে। বেলিকে আস্তে আস্তে ডাকে ইরফান। বেলির এই এক দোষ, জার্নি করতে আসলে তার ঘুমিয়ে ঘুমিয়েই জার্নি শেষ হয়। গাড়িতে উঠে এক ঘুম দেবে আর সেই এক ঘুমেই গন্তব্যস্থলে এসে সজাগ হয়। এর মাঝে গাড়ি তাকে পাতাল কিংবা স্বর্গে নিয়ে গেল সে বলতে পারবে না। ইরফানের ডাকে ঘুম ভাঙে, এদিক ওদিক তাকায় বেলি। নামবা না? নাকি ঘুমিয়ে থাকবে? ঢাকা চলে এসেছি। নামো। ঘুমালে আর কিছুই খেয়াল থাকে না তোমার। এত ঘুম যে কই থেকে আসে আল্লাহ জানে। নামো তাড়াতাড়ি। গাড়ি থেকে নেমে একটা সিএনজি ধরে ইরফান, এক টানে বাসায় চলে আসবে বলে। বেলি, রাত 9:30 বাজে। এখন গিয়ে রান্না করবা? এখানে কোথাও একটা খেয়ে নিলে ভালো হতো না? বাসায় গিয়ে রান্না করে খাওয়া যাবে। তা যাবে, কিন্তু আমি খুব ক্লান্ত। তোমার খাবার রান্নার আশায় বসে থাকবো না আমি। আচ্ছা, আপনি যা ভালো বুঝেন। ইরফান ইচ্ছে করেই বলছে কথাগুলো যাতে বেলি এই ব্যাপারে না করতে না পারে। তার শখ জেগেছে, বেলিকে নিয়ে রেস্টুরেন্টে খাবে, আর যা রুবির সামনে কখনোই সম্ভব না। তবে সমস্যা ছিল বেলি এর আগে রেস্টুরেন্টে কখনো যায়নি। তবুও ইরফান চেয়েছে আজ সে যাক। তাই বেলিকে নিয়ে স্ট্রিট 11-এ চলে যায় ইরফান। সেখানে লিফট ছিল। ইরফান ভেবেছে বেলি লিফটে চড়তে জানে না, তাই সে সিঁড়ি দিয়েই উঠতে চেয়েছিল। কিন্তু বেলি ইরফানকে চমকে দিয়ে লিফটের সামনে দাঁড়িয়ে যায়। এখানে দাঁড়ালে যে? ওপরে যাবেন না? কিন্তু এটা তো লিফট। জানি আমি এটা লিফট। আমি আরও একবার লিফটে চড়েছিলাম। কোথায়? ঢাকাতেই, ফুপুর বাসায় এসেছিলাম একদিন বাবার সাথে। ফুফাতো ভাই বোন আমাকে নিয়ে কই জানি গিয়েছিল। সেখানে এমন ঘরের মতো ছিল। তখন জেনেছিলাম এটা লিফট। আসেন, এটা করেই উপরে যায়। ইরফান বেলির কথায় বেলিকে নিয়ে লিফটে চড়ে। কয়েক সেকেন্ড পর লিফটের দরজা খুলে যায়। রেস্টুরেন্টটা একদম লিফটের দরজার বরাবরই। ইরফান বেলিকে নিয়ে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে যায়। পাশে দুজনে একটা টেবিলে রাখা আছে। এখানের খাবার অনেক টেস্ট হয়, খেয়ে দেখো, ভালো লাগবে। ও আচ্ছা, কি খাবা বলো? আপনি যা খাবার আনাবেন তাই খাবো। খাবার আনাই না, অর্ডার করতে হয়। ও, তাহলে করেন। তো কি খাবা বলবা না তুমি? আমি তো জানি না কি পাওয়া যায়। চাইনিজ খাবার নাম শুনেছো কখনো? হ্যাঁ শুনেছি। ওটা সেট মেনু অর্ডার করেন। ইরফান দুটো সেট মেনু অর্ডার করে দেয়। বেলি রেস্টুরেন্টে হয়তো আসেনি, তবে এইসব চাইনিজ, থাই, বাংলা নাম জানে, কারণ সে ইন্টারমিডিয়েট অবধি পড়াশোনা তো করেছে।
ততটাও সমস্যা হয় না। তুমি চামচ দিয়ে খেতে পারবে? চামচ দিয়ে খেতে হয়? হ্যাঁ, চাইনিজ খাবারগুলো চামচ দিয়েই খেতে হয়। ও, পারবা খেতে? না হয় হাত দিয়েই খেয়ে নাও। সবাই চামচ দিয়েই তো খায়, তাহলে আমিও খাবো, সমস্যা নেই। আচ্ছা। বেলি আবারও চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর ওয়েটার পানি নিয়ে আসে আর বেলিও পানি খেতে শুরু করে। ইরফান দেখে বুঝে যায় বেলির হয়তো খুব পিপাসা পেয়েছে। এত পানি খাচ্ছ কেন? চেষ্টা পেয়েছিল, গাড়িতে বললেই পারতে। বেলি চুপ। ইরফানের এই কথার জবাব নেই বেলির কাছে, তাই সে চুপ করে বসে আছে। প্রায় 15 মিনিট পর ওয়েটার এসে খাবার দিয়ে যায়। বেলি প্লেটের দিকে তাকিয়ে আছে। এক পাশে ভাতের মতো কি যেন আছে, অন্য পাশে সবজি, এক পাশে মুরগির বড় একটা টুকরো, আর সাথে ঝোল ঝোল কি যেন আছে। তাকিয়ে আছে প্লেটের দিকে, মনে মনে বলতে থাকে, এর থেকে ভালো ছিল ভাত, মাছ আর একটা ভর্তা ডাল নিলে পেট ভরে খেতে পারতাম। বেলির মনে মনে বলতে থাকা শান্ত চোখের চাহনিতে দেখে ইরফান পুরোটা বুঝিয়ে দেয় বেলিকে। এটার নাম ফ্রাইড রাইস, অনেকটা ভাতের মতোই। এটা ভেজিটেবল মানে সবজি, আর এটা মুরগির একটা তরকারি। এটাকে মশালা চিকেনও বলে, আর যে বড় পিসটা আছে ওটার নাম চিকেন ফ্রাই। চামচ দিয়ে খেতে পারলে খাও, না হয় হাত দিয়েই খাও, কোনো সমস্যা নেই। হুম বললেও অনেকটা আনইজি ফিল হচ্ছে তার। পরে দেখলো ইরফান চামচ দিয়েই খাচ্ছে, তাই বেলিও কাপা কাপা হাতে চামচ তুলে নেয়। তারপর ইরফানকে অনুসরণ করে খাওয়া শুরু করে। এক চামচ মুখে দেওয়ার পর বেশ ভালোই স্বাদ পায় বেলি। খুব মজার ছিল খাবারটা, তাই ইরফানকে দেখে দেখেই সব খাবারটা শেষ করে বেলি। ফ্রাইটা হাতে দিয়েই খায় সে, তার পক্ষে চামচ দিয়ে খাওয়া সম্ভব নয়। খেয়ে হাতটা টিস্যু দিয়ে মুছে নেয় সে। ইরফান বলেছিল মুছতে, তাই সেও মুছে নেয়। হাত মোছার পর ইরফান বেলিকে কোক আর গ্লাসটা এগিয়ে দেয়। বেলি একটু একটু করে কোক খায়। এর ফাঁকে ওয়েটার এসে বিল দেয়। বেলি দেখলো ইরফান 1000 টাকার একটা নোট বের করে বিল বইয়ের ভেতর দিয়ে ওয়েটারকে ডাক দেয়। এক্সকিউজ মি। ইয়েস স্যার, এখানে বিল দেওয়া আছে উইথ টিপস। থ্যাঙ্কস স্যার। ওয়েটার বিল নিয়ে চলে যায়। বেলি অনেকটা অবাক হয়ে তাকিয়ে থাকে, আর ভাবতে কষ্ট হচ্ছে যে দুজন মানুষ খেলো আর তার বিল 1000 টাকা কিভাবে হয়। অথচ বেলি তো জানে না এই সব খাবারের দাম এমনই হয়। ওই দিকে ইরফান তাড়া দিচ্ছে তাকে, তাড়াতাড়ি কোকটা শেষ করো, 10:30 বাজছে অলরেডি। তাহলে আর খাবো না। কেন আর খাবে না? আচ্ছা তাহলে উঠো। জি। ইরফান টেবিল ছেড়ে উঠতে উঠতে আর একটা কথা ভাবছিল যে বেলি নিজেকে সব জায়গায় খাপ খাওয়াতে না পারলেও অন্যদের ছোট করে না বা নিজেও ছোট হয় না। মেয়েটার বুদ্ধি আছে। অন্যদিকে বেলি টেবিল থেকে উঠে দাঁড়িয়ে পেছন ঘুরতেই একজনকে দেখতে পায়। সে একজনকে দেখে বেলির পায়ের তলা থেকে মাটি সরে যায়। ভদ্রলোক ওপাশের একটা টেবিলে বসা আছেন, প্রায় 4 জনের মতো সাথে। প্রায় 1 বছর পর বেলি আজ দেখতে পেল। কলিজাটা মুহূর্তের মধ্যে মুচড়ে উঠেছে বেলির। এটা কেমন পরিস্থিতি! বেলি যে এখানে এইভাবে তাকে দেখবে তা সে একবারের জন্যও ভাবেনি। মুখ থেকে আচমকাই বের হয়ে যায়, রাজু ভাই। ভাগ্যটা ভালো, মুখ দিয়ে আওয়াজটা আসতে বের হয়েছিল। তাড়াতাড়ি মুখটা সরিয়ে নিয়েই সে একটু আগে যাকে কল্পনা করল, যার কথা মনে করে চোখের কোণায় পানি এলো, সেই মানুষটা এখন তার সামনে। হ্যাঁ, ওই টেবিলে রাজু বসা আছে। বেলি কোনো রকম তাড়াতাড়ি বেরিয়ে আসে সেখান থেকে। বেলি চায়নি রাজু তাকে দেখে ফেলুক, তাই সে সেখান থেকে সরে যায়। ইরফান আর বেলির বাসায় আসতে আসতে প্রায় রাত 11টা বেজে যায়। বেলি সেই তখন থেকেই দম ধরে আছে। এভাবে হঠাৎ রাজুকে দেখতে পাবে ভাবেনি সে। সে বাসায় এসেও একদম চুপচাপ হয়েছিল। ইরফান নিজের রুমে চলে যায়। বেলি কোনো রকম তাড়াতাড়ি বোরখাটা খুলে
পুরো বাসা ঝাড়ু দিয়ে ফেলে। ইরফানের রুমে এসে দেখে ইরফান ওয়াশরুমে। ইরফান তখন গোসল করছিল। বেলি তাড়াতাড়ি ইরফানের রুমে সব ঝেড়ে মুছে পরিষ্কার করে দেয়। 3 দিন পুরো বাসা বন্ধ থাকতে হালকা ভ্যাপসা গন্ধ হয়ে গেছে, তাই বেলি পুরো বাসায় স্প্রে করে দেয়। এই সব কাজ করতে বেলি সময় নেয় 20 থেকে 25 মিনিট। বেলি কাজ খুব দ্রুত করতে পারে। ওইদিকে ইরফান গোসল করে বের হয়ে এসে দেখে তার রুম পুরো ফিটফাট। তা বুঝতে 1 সেকেন্ডও লাগেনি এইসব বেলি করে গেছে। ইরফানের নিজেকে কেন জানি বেলির আশেপাশে রাখতে ইদানিং খুব ভালো লাগে। বেলিকে কাছে পেতেও খুব ইচ্ছা করে, কিন্তু স্বপ্নটা এখনও মাথায় জেঁকে বসে আছে। ইরফান টাওয়েলটা বিছানার ওপর রেখে বেলির রুমের দিকে যায়, আর বেলি সব কাজ শেষ করে ওয়াশরুমে ঢুকে যায় গোসলের জন্য। ইরফানের টাইমিংটা বিফলে যায়। ইরফান রুমে আসার 1 মিনিট আগেই বেলি ওয়াশরুমে ঢুকে যায়। ইরফান এসে পুরো রুম খালি দেখে ওয়াশরুমের দরজার দিকে তাকায়। বুঝতে পারে বেলি ওয়াশরুমে গোসল করছে, তাই সেও বসে পড়ে বিছানায়। আজ যদি ভেজা শরীরে বেলিকে একবার দেখা যায় ক্ষতি কী? ইরফান বেলির রুমে আশপাশটা ভালো মতো খেয়াল করে। বেলি তার এই বাসায় বিগত 7 মাস যাবৎ আছে, কিন্তু ইরফান একদিনের জন্য খোঁজ খবর নেয়নি বেলি কেমন আছে কিংবা বেলির কিছু লাগবে কিনা। যা চাওয়া তাও চাইতে বহুত কষ্টে। বেলি রুমে তেমন কিছুই নেই। একটা খাট, তাতে সস্তার একটা তোশক আর 2টো বালিশ, একপাশে একটা আলনা রাখা। আলনাটা এই বাসাতেই রাখা ছিল, আগের ভাড়াটিয়াদের ছিল। সে বেলির জন্য কিছুই আনেনি কখনো। এই নিয়ে বেলিও কোনো অভিযোগ ছিল না। এখানে বেলির দোষ। বেলি নিজের জন্য কখনো কিচ্ছু দাবি করে না, আর ইরফানের কাছে তো কখনোই না। প্রায় 15 মিনিট পর বেলি ওয়াশরুম থেকে বের হয়। বের হয়ে খাটে ইরফানকে বসা দেখে অনেকটাই অবাক হয় সে। রাত 12টা বাজে, অথচ ইরফান এখনও ঘুমোয়নি। কাল তো তার অফিস। অন্যদিকে ইরফান বেলির দিকে তাকিয়ে আছে। গোসল করে বেলিকে একদম স্নিগ্ধ আর পবিত্র মনে হচ্ছে। এক দৃষ্টিতে এভাবে ইরফানের তাকিয়ে থাকাটা বেলিকে ভেতর থেকে গ্রাস করে দিচ্ছে, তাই ইরফানের সামনে থেকে সরে যায় বেলি। আলনার কাছে এসে কাপড় গুছাতে গুছাতে কথা বলা শুরু করে। ঘুমোননি আপনি এখনও? কাল না আপনার অফিস? তাহলে ঘুমিয়ে পড়েন। কেন, তোমার সমস্যা হচ্ছে নাকি? হুম। ইরফান উঠে বেলির কাছে যায়। 2 হাত দিয়ে বেলির কাঁধে হাত রাখে সে। ইরফানের এইভাবে স্পর্শ করায় বেলি কেঁপে ওঠে। অন্যায়ের পাল্লাটা কি খুব বেশি ভারী বেলি? বেলি চুপ। কি হলো বলো? আমরা তো এখন ঢাকাতে, আপনি তুই করেই বলেন। ইরফানের মেজাজটা সাথে সাথে বিগড়ে যায়। সাথে সাথে সে বেলিকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। বেলিও হালকা স্মিত হেসে তাকায় ইরফানের দিকে। বলেছিলাম না, আবেগ দিয়ে সব চলে না, দেখলেন তো? মুহূর্তে আমার জন্য নিজের মনের কিভাবে ঘৃণা জন্ম হয়। কাল হয়তো রুবি আপু আসলে এই ধাক্কাটাই লাথিতে রূপ নেবে। আমি নিজেকে মানিয়ে নিয়েছি। আপনি যান, ঘুমিয়ে পড়ুন। চোখের পানি আর ঠোঁটে হালকা হাসি রেখে ইরফানের দিকে তাকিয়ে কথাগুলো বলে বেলি। ওই মুহূর্তে বেলিকে দেখে ইরফানের ভেতরটা ফেটে যাচ্ছিল। বেলিকে তখন একদম অন্যরকম লাগছিল। মনে হচ্ছিল আল্লাহ পাক যেন তাকে নিজে হাতে গড়ে ইরফানের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। ইরফান সোজা রুম থেকে বেরিয়ে যায় আর নিজের রুমে এসে দরজা বন্ধ করে দেয়। সেই দরজাতেই নিজে হাত দিয়ে এক ঘুষি মারে। বেলিকে এই হাত দিয়েই ধাক্কা মারল আবার সে। কেন যে রাগটা বশে থাকে না তার। অন্যদিকে বালিশে মুখ চেপে কাঁদে বেলি। একে তো এই পরিস্থিতি, তার উপর আজকে এতদিন পর রাজুকে দেখা, আর এখন আবার ইরফান, সব মিলিয়ে বেলি পাগল প্রায়। বাবা, দেখেছো তো তোমার বেলি ফুলের কত কষ্ট এখানে? ও বাবা, বাবা আমায় নিয়ে যাবে তোমার কাছে? তুমি আর তোমার বেলি ফুল একসাথে থাকবে বাবা? আর পারি না বাবা, আর পারি না।
বেলি ফুলের শান্তি নেই বাবা, বেলি ফুলের শান্তি নেই। এইভাবেই কাঁদছে আর বিলাপ করছে বেলি। এরপর একটা সময় ঘুমিয়ে যায় বেলি। এই ঘুমটাই এখন তার সঙ্গী। ঘুমিয়ে থাকলে সে সব ভুলে থাকে, তাই হয়তো একেবারেই ঘুমোতে চায় সে। সকাল 8টা নাগাদ ইরফানের ঘুম ভাঙে। ফ্রেশ হয়ে রেডি হতে হতে 8:30। টেবিলের কাছে গিয়ে দেখে পূর্বের ন্যায় বেলি সব নাস্তা সাজিয়ে রেখেছে। ইরফান আর তেমন কোনো কথা বলেনি, নাস্তা খেতে বসে যায় সে। কিছুক্ষণ পর বেলি চা নিয়ে ইরফানের কাছে যায়। চায়ের কাপে চুমুক দিয়ে ইরফান বেলির দিকে তাকিয়ে আছে। বেলিকে একা রেখেও যেতে ইচ্ছে করছে না তার। অন্যান্য দিন তো মিনু বাসায় থাকে, আজকেও সে নাই। মেয়েটা এখনো আসেনি বাসায়। একা থাকতে পারবা? ভয় লাগবে না? আমার আজ অফিসে যেতেই হবে, না তো আমি থাকতাম। আমি যখন থাকবো না তখন? মানে কিছু না, আপনি খান। ইদানিং বেলিকে অনেক অচেনা লাগে ইরফানের। বেলি কি বলে, কি করে, কি বলতে চায়, কি করতে চায় কিছুই বোঝে না সে। তবে বেলির দিকে তাকিয়ে থাকলে একটা শান্তি আসে মনে তার। দেখতে দেখতে ইরফানের অফিসের সময় হয়ে যায়। তখন আর কিছু না বলে ইরফান চলে যায় অফিসে। পুরো বাসায় আজ বেলি একা। একা মস্তিষ্কে অনেক কিছুই ভর করে। জানলার কাছে গিয়ে গ্রিলে মাথা ঠেকিয়ে আকাশ দেখছে বেলি। নীল আকাশে কয়েকটা পাখি উড়ে যায়। বেলির নিজেকে পাখি মনে করতে চায়। পাখিরা যেমন স্বাধীন, তেমনি সেও স্বাধীন হয়ে উড়তে চায়, যেখানে থাকবে না কোনো কষ্ট, থাকবে না কোনো গ্লানি, শুধু দুচোখ ভরা ভালোবাসা আর স্বপ্ন মাখা কিছু মিষ্টি অনুভূতি। তুমি উড়বে আকাশে মুক্ত বিহঙ্গ হয়ে, তুমি উড়বে আকাশে শত ভালোবাসার তারা হয়ে। আমি চাই গো তোমায় আপন করে, যদি দেও একটু সাড়া ভালোবেসে। মুহূর্তের মাঝেই 4টা লাইন মনে পড়ে যায় বেলির। বহুদিন আগে কেউ একজন মোড়ের মাথায় দাঁড়িয়ে তার জন্য এই 4টে লাইন বলেছিল। লাইনের সাথে মানুষটারও চেহারাটা মনে পড়ে যায় তার। সেই দিনের মানুষটা আপন হতে হতেও হলো না। বেলির রাজুর কথা মনে পড়েছে। ছেলেটা বড্ড মায়াবী ছিল। এক কথায় বেলিকে খুব পছন্দ করত সে। তার কাছে বেলি শুধু বেলি ছিল না, তার কাছে বেলি ফুল হয়েছিল সে। বেলিকে শুধু ফুল বলে ডাকত, শুধু ফুল। গায়ের রং হালকা শ্যামলা বলে সে বেলিকে কালচে ফুল বলে নাম দিয়েছিল। যদি এটা মজা করেই বলতো, এটা বেলির জানা ছিল। একদিন কলেজ থেকে আসার পথে পথ আগলে ধরেছিল রাজু, হাতে একটা ঠোঙা নিয়ে। আজও ডাকটা কানে ভাসে বেলির। রাজু ডাকে অনেক মায়া ছিল সেই দিন। যখন সে কালচে ফুল বলে ডাকত, বুকের ভেতরটা মায়া ছেয়ে যেত। নিজের থেকে ছোট বলে তুই তুই করে ডাকত বেলিকে সে। সেই দিন দুপুরে পথ আগলে ধরাটা ছিল অন্যরকম। কালচে ফুল, দাঁড়া। এই দাঁড়া, আপনি আমারে কালচে ফুল ডাকেন কেন? হুর কালি, কালি রে কালি, বলবো না তো কি বলবো? তাহলে আর ডাকবেন না কখনো। ওরে ওরে কালচে ফুল, রাগও করে, এই দেখ ঢ্যাং ঢ্যাং করে চলে যায়। দাঁড়া না প্লিজ, কি হয়েছে? এটা নে। কি এটা? খুলে দেখ। বেলি খুলে দেখে ঠোঙা ভর্তি বেলি ফুল রাখা আছে। বেলি ফুলগুলো একদম তাজা, একদম সতেজ। বেলি ফুলগুলো নিজের হাতে পেয়ে বেলি নিজেকে সব থেকে খুশির মানুষ ভাবে সেই সময়। ঘ্রাণ নিতে থাকে সে বারবার। রাজু ভাই, আমার জন্য আনলা? কই থেকে আনলা গো? আমার গাছের। অনেক সুন্দর ফুলগুলো। তোর গাছের সৌন্দর্য ব্যর্থ রে। রাজুর কথায় হাসি মুখে মুহূর্তের মাঝে লজ্জার আবরণ পড়ে যায়। আমি যাই বলে বেলি সামনে পা বাড়াতেই রাজু ডাকে। পা জোড়া আটকে যায় তার। কি হলো? চলে কেন যাস? বেলা বাড়িয়ে যাচ্ছে, মা বকবে পরে। কালকে দেখা করবি? কই? মিয়াগো পুকুর পাড়ে। ও মা গো,
ওদিকে যাব না, দেখে ফেললে মায়ের কাছে খবর যায় বেগা, বাবার কাছেও। তাহলে আসবি না? পারলে আসবো, ওই কালিদাঁড়া। কলিং বেলের আওয়াজে ধ্যান ভেঙে যায় বেলির। এতক্ষণে ভাবনার জগতে ছিল বেলি। অতীতে কিছু কিছু দিক হঠাৎ মনে পড়ে, মনটা কখনো ভালো আবার কখনো খারাপ করে দিয়ে যায়। ওড়নাটা দুপ্যাচ করে পেঁচিয়ে মাথা দিয়ে দরজার কাছে যায় বেলি। দরজা খুলতে একটা চিৎকার শুনতে পাই বেলি। আমি আইয়া পড়েছি ভাবি। আরে মিনু? হ হ, আমি মিনু ইয়া পড়েছি। এসো এসো, এত তাড়াতাড়ি কিভাবে আসলে? ও মোর খোদা, আপনি কি কন ভাবি, কয়টা বাজে দেখেননি? 11টা বাজতে গেছে। মিনুর কথায় বেলি ঘড়িতে নজর দেয়। আসলে 11টা বেজে গেছে। কখন যে এত সময় পার হয়ে গেল বলতেও পারবে না সে। মিনু আবার তার কথার মেশিন স্টার্ট করে ফেলল। ও ভাবি, কি ভাবে না তো? কই না তো কিছু না। ভাইয়ারে কই গেছে কামে? আচ্ছা কন, কি কাম করতে হবে? কিছু করতে হবে না, তুমি আগে রেস্ট করো। আমি ঠিক আছি। আইয়ে কয়েন দেন, কি করা লাগবে। এমন সময় ইরফানের রুমের দিকে নজর যায় মিনুর। উকি দিয়ে দেখে রুবি নেই রুমে। আবার শুরু করে মেশিন। খবিসটা কই? কে? রুবি খবিসটা কই? আসেনি এখনো? ছি মিনু, এসব বলে না। সে খবিস না, সে তো মানুষ, তাই না? থামেন, সতীনের গীত গাইতে হবে না। মিনু মনে মনে 100টা গালি দিতে থাকে রুবির গোষ্ঠী উদ্ধার করে। বেলিও এইদিকে সব গুছিয়ে দুপুরে রান্নার কাজে লেগে যায়। আজান পড়ে গেলে গোসল করে নামাজে দাঁড়ায় সে। নামাজ শেষ করে মোনাজাত করে যেই না দাঁড়িয়েছে অমনি আবার কলিং বেল বেজে ওঠে। বেলি জায়নামাজটা রেখে দরজা খুলতে যায়। বেলি দরজা খুলে চমকে যায়, যদিও একটা চমকানোর মতো কিছুই না। এটা তো হওয়ারই ছিল। রুবি দরজায় দাঁড়িয়ে আছে। বেলিকে সাইডে ধাক্কা দিয়ে রুবি ঘরের মধ্যে ঢুকে যায়। রান্নাঘর থেকে আবার মিনু রুবিকে দেখে ফেলে। শয়তানের নামটা যেই কি করতে নিয়েছিলাম, শয়তানের নাম নিয়েছি সকালে আর শয়তান দুপুরে হাজির। এত মানুষ মরে, এই শয়তানটা মরে না। অসভ্য মাতারি একটা। ইচ্ছামতো রুবিকে বকতে থাকে মিনু। মোট কথা মিনু রুবিকে দেখতেই পারে না, তাই এত কটাক্ষ করে রুবিকে। তবে তা অবশ্য রুবির অগোচরে। রুবি এসে পুরো বাসায় মাথায় তুলে নিয়েছে। বেলির সাথে অনর্থক বাড়াবাড়ি করছে সে। বেলিকে ইচ্ছে করেই বকছে, উল্টোপাল্টা মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। তবুও বেলি একদম চুপ করে বসে আছে। বেলি নিজেকে এখানে এখন বড় বেশি অসহায় লাগে। এইভাবে নিংড়ে মরতে হবে তাকে। অহেতুক চিল্লাচ্ছে রুবি বেলির ওপর। বিকেলের শেষের দিকে বেলি রুমে শুয়ে আছে। সারাদিন কাজ করে অনেক ক্লান্ত সে। কাজ করা আগে শেষ হয়েছিল, কিন্তু রুবি এসে আবার তার জামা কাপড়গুলো বেলিকে দিয়ে ওয়াশ করায়। এই সব কাজ করতে করতে বেলি খুব ক্লান্ত হয়ে গেছে। শোয়ার পরেও বেলির চোখে ঘুম আসেনি। ঘুরে ফিরে মাথায় একই ভাবনা কাজ করে যায়। কি হবে তার ভবিষ্যৎ? কিভাবে থাকবে সে এখানে? এর মাঝেই রাজুর কথা মনে পড়ে তার। রাজুর সাথে শেষ দেখা হয়েছিল আজ থেকে প্রায় 1 বছর আগে, যেদিন রাজু একেবারেই ঢাকা চলে আসবে তার আগের দিন সন্ধ্যায়। বেলিকে বাধ্য করেছিল সে তার সাথে দেখা করতে। সেদিন বেলিও গিয়েছিল তার সাথে দেখা করতে। চারপাশে অন্ধকার নেমে যায়, আর সেই আঁধারের মাঝে চুপিসারে রাজুর সাথে কথোপকথনে ঢলে পড়েছিল বেলি। এই কালি, এত দেরি করলি কেন? তো কি করতাম, মশার কামড়গুলো আমি খাইছি, ভালো হয়েছে। রাজু ভাই, সত্যি কি কালকে চলে যাবেন ঢাকা? আসবেন না আর? আসবো তো। রাজু ভাই বল, ভয় লাগে অনেক। চাকরিটা আরেকটু পাকাপোক্ত করে আবার আসবো, তখন তোর বাবার সাথে কথা বলবো আমি। সত্যি তো? হ্যাঁ রে সত্যি। বল কি আনবো তোর জন্য? কিছু লাগবে না আমার। কেন? আপনি আসলেই হবে। কথাগুলো মনে পড়ে গিয়ে এক গাল হেসে দেয় বেলি। ওটাই ওদের শেষ দেখা ছিল, কিন্তু পরক্ষণেই মনে পড়ে যায় সে এখন বিবাহিতা। তার
স্বামী আছে আর রাজু এখন পরপুরুষ, তাই তার কথা মনে আনাও পাপ। কিন্তু বেহায়া মনটা কেন যেন বেশ করে মনে করিয়ে দেয় তাকে। পরিস্থিতি সব গোলমেলে লাগে বেলির কাছে। সেই সময় সবেমাত্র মনটা রাজুতে বসেছিল, আর তখনই নিয়তি ইরফানকে বসিয়ে দেয়। সেই থেকে সবটাই শেষ। ভাবনার সাথে বাস্তবতার মিল কখনোই ছিল না। আমার নিয়তি আমায় বারবার ধোঁকা দিয়ে যাচ্ছে। আমি কি কখনো ভালো থাকতে পারবো না? কপালটা খারাপ মানে, কিন্তু এত খারাপ হবে ভাবিনি। আমার জীবনটা একটা কালো অন্ধকার, যেখানে আলোর রেখা নিয়ে দাঁড়ানোর কেউ নেই। নিজের কথাগুলোই সাজাতে থাকে বেলি। ইদানিং মনটা তার সব থেকে কাছের। মনের সাথে সব বলা যায়। এত যাই হোক, মন কখনো ধোঁকা দেয় না। এর মাঝেই রুবি অনেক জোরে জোরে বেলিকে ডাকতে থাকে। বেলি, ওই বেলি, বেলি, মরছিস নাকি? সাড়া দিস না কেন? মরার কথা শুনে বেলির মুখে একটা হাসি ফুটে ওঠে। হ্যাঁ, হয়তো একদিন আমাকে এই রঙ্গমঞ্চের মায়া ত্যাগ করতে হবে। যত পারো নিংড়ে নাও আমায়, আমি কিছুই বলবো না। বেলি এটাই বলতে বলতে তাড়াতাড়ি রুবির কাছে চলে যায়। চলবে।